শুনলেন অভিযোগ এখানেই শেষ নয়। পুলিশ ও তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পরিবারের। আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10টা 10 মিনিটে খবর পায়। বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া ছিল। এটা কি কারণে? পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো কি কারণে? আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছি, কিন্তু এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? দায়িত্ব নিয়ে এটা আমি বলছি। আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না। দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। 1.5 ঘন্টা না বাবা মা ছিল না পরিবার ছিল। কে ছিল সাথে? সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর। এখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি, পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমি বলছি আমরা পরিবারের লোক। বলছে পরিবারে কত লোক থাকে? করা হয়েছে চরম, মানে পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশ নেই, কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারোর কোনো দরকার পড়েনি। কারোর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে 24টা দিন পার হয়ে গিয়েছে। সিবিআই তদন্তে নতুন কোনো সূত্র কিন্তু আলাদাভাবে পাওয়া যায়নি। আর চিকিৎসককে ধর্ষণ খুনে যখন 24 দিন পার, আজ শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানিও কিন্তু আজ হলো না। আজ সুপ্রিম কোর্টের শুনানি হলো না, প্রধান বিচারপতি না থাকায় আজকের শুনানি স্থগিত হলো। কিন্তু এই যে 24 দিন পার হয়ে গেল, সিবিআই কি করছে? নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। আরো বিস্তারিত মৈত্রের কাছ থেকে এই বিষয়ে আপডেট নেব। মৈত্রী, দেখো, সিবিআই তরফ থেকে তদন্তভার গ্রহণ করার পর বেশ অনেকদিন কেটেছে এবং ইতিমধ্যে সিবিআই তরফ থেকে এক প্রস্থ প্রাথমিকভাবে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, যেটা 22 তারিখে শুনানি যখন হয়, গত মাসের 22 তারিখে যখন শেষ শুনানি হয়েছিল আরজিকর মামলার, সেই সময় সিবিআই একটি মুখবন্ধ খামে তাদের তদন্তের কতটা অগ্রগতি হয়েছিল সেটা জানিয়েছিল এবং একই সঙ্গে তারা যে টেস্ট, লাই ডিটেক্টর যে টেস্ট করতে চান সেই অনুরোধও কিন্তু তারা সুপ্রিম কোর্টের কাছে তারা উল্লেখ করেছে এবং সেই বক্তব্য তারা জানিয়েছিলেন। আজকে শুনানিতে পরবর্তী তদন্ত কতটা এগোলো এবং কারা কারা দোষী হিসেবে তারা আর কাদেরকে চিহ্নিত করতে পেরেছেন বা দোষীদেরকে তারা আদৌ চিহ্নিত করতে পেরেছেন কিনা, সেই দিক থেকে একটা তদন্তের অগ্রগতির ব্যাপারে একটা দিশা পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু প্রধান বিচারপতি তিনি আজকে অনুপস্থিত থাকছেন, আজকে মামলার শুনানি হয়নি এবং আজকে সন্ধ্যেবেলায় একটি নোটিশ সুপ্রিম কোর্টের তরফ থেকে ইস্যু করা হবে এবং সেখানেই জানা যাবে যে এই মামলার পরবর্তী শুনানি কবে হবে। সেই শুনানির দিন আশা করা যায় যে সেদিন সুপ্রিম কোর্টের কাছে সিবিআই এর যে রিপোর্ট, যা ইতিমধ্যেই আজকে জমা দেওয়ার কথা ছিল সিবিআই তরফ থেকে, সেটা আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি সেটা রেজিস্ট্রারের কাছে ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে এবং সেই রিপোর্ট প্রকাশ্যে আসতে পারে এবং সর্বোচ্চ আদালত কোন দিকে মামলার অগ্রগতি এগোচ্ছে সে নিয়ে একটা দিশা দিতে পারে। বেশ মৈত্রী, আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই জিনিসটা নিয়ে যে আমরা এতদিন ওয়েট করেছি জাস্টিসের জন্য। এটাও কি তারিখ পে তারিখ এরকম হতে থাকবে জিনিসটা? আবার কি জাস্টিস পেতে আমাদের এতটাই দেরি হবে? তো সেই দিক থেকে আমরা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি পোস্ট বিতর্ক, সিবিআই কে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের তরফ থেকে। নির্যাতিতার কোন রকম ছবি পোস্ট করা যাবে না জানানো হয়েছিল, কিন্তু ছবি পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়। ছবি বিতর্কে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আরো ডিটেল জানাতে পারবে অর্ণব, রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, কি জানানো হচ্ছে হাইকোর্টের তরফ থেকে, কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টে আইনজীবী তৃপ্তি পান্ডে একটি জনস্বার্থ মামলা করেন। সেই মামলার মূল অভিযোগ ছিল যে আরজিকর কাণ্ডে নির্যাতিতা ওই চিকিৎসক তার ছবি এবং নাম ব্যবহার করে ও অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ার
নানা ধরনের মন্তব্য করা হচ্ছে বা বিতর্কিত মন্তব্য করা হচ্ছে, এবং এই ঘটনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশে। একইভাবে সুপ্রিম কোর্টও সেই নির্দেশের উপর কোনো পেন চালায়নি। এই অবস্থায় যে সাইবার সেল রয়েছে আমাদের রাজ্যে বা পুলিশ রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো রকম পদক্ষেপ করছে না। এই বিষয়টি জানার পরই আরজিকর কাণ্ডের মূল মামলার তদন্তের সঙ্গে সিবিআইও এই পুরো বিষয়টা জনস্বার্থ মামলায় আসা অভিযোগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া নির্যাতিতার ছবি, তাকে নিয়ে মন্তব্য, এই যে অভিযোগ তার অনুসন্ধান করবেন, এবং অনুসন্ধান করার পর সিবিআই এর যুগ্ম অধিকর্তা তিনি 18ই সেপ্টেম্বর একটি রিপোর্ট দাখিল করবেন কলকাতা হাইকোর্টে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ। এক্ষেত্রে আরো চাঞ্চল্যকর বিষয় এই পুরো বিষয়কে জড়িয়ে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল তার নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে ভুয়ো খবর বা ফেক খবর ছড়াচ্ছে, এমনটা অভিযোগ করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল, এবং এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে বিভিন্ন দিক থেকে। তাই প্রধান বিচারপতির কাছে অ্যাটর্নি জেনারেলের এই বিষয়টি উত্থাপন করে কেন্দ্র জানায় যে রাজ্যের কাছ থেকে এই নিয়ে একটা রিপোর্ট চাওয়া হোক। যদিও প্রধান বিচারপতি জানিয়েছেন, অর্থাৎ তার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যেহেতু মূল মামলা ধর্ষণ খুনের মামলা সিবিআই তদন্ত করছে, তাই তাদেরকে আপাতত অনুসন্ধানের দায়িত্ব হাইকোর্ট দিল। তাদের রিপোর্ট দেখার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইবে কিনা আদালত পরে স্থির করবে। বেশ, আচ্ছা একটা বিষয় ভাবুন, যার বিরুদ্ধে তদন্ত তার বাড়িতেই জমা রিপোর্ট, হ্যাঁ অভিযুক্ত সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে, কিন্তু স্বাস্থ্য ভবনে সেই সব অভিযোগ জমা পড়লো, কিন্তু সেই সব অভিযোগের কাগজপত্র সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গেল কিভাবে সম্ভব? নানা প্রশ্ন এখান থেকেই উঠতে শুরু করেছে, কারণ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ, আর অরিজিনাল কপিগুলো সেই অভিযোগের সব পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে। অমিত আরো বিস্তারিত জানাতে পারবে। অমিত, অভিযোগের অনুসন্ধান রিপোর্ট, অভিযোগের অরিজিনাল কপি, সেই সব কিছু সন্দীপ ঘোষের বাড়িতে, এখান থেকে তো একটা বড় প্রশ্ন উঠতে শুরু করে। একেবারে দেখো, সন্দীপ ঘোষ যাকে ঘিরে এত অভিযোগের পাহাড়, সন্দীপ ঘোষের বাড়িতেই অভিযোগপত্রের অরিজিনাল কপি। সিবিআইয়ের তরফে তার বাড়িতে যে অভিযান চালানো হয়েছিল, সেই অভিযানে গিয়েই সিবিআই বিভিন্ন নথিপত্রের মধ্যে এই সমস্ত অভিযোগপত্রের অরিজিনাল কপিগুলো সিবিআই তরফে পাওয়া গিয়েছে, এমনটাই সিবিআই সূত্র দাবি। গত পরশুদিন যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল নিজেদের হেফাজতে নেওয়ার জন্য, সিবিআই তরফে আদালতে যে সমস্ত তার নিজস্ব আবেদনে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়, সে আবেদনেও এমনই বিস্ফোরক অভিযোগের কথা কিন্তু সিবিআই তরফে উল্লেখ করা হয়েছে, এমনটাই সূত্রের দাবি। সেক্ষেত্রে সন্দীপ সম্পর্কিত বা সন্দীপ সম্পর্কে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে যে সমস্ত অভিযোগপত্র জমা পড়েছিল, সেই সমস্ত অভিযোগপত্রের অরিজিনাল কপি কিভাবে সন্দীপ ঘোষের কাছে এলো? তাহলে কোথাও গিয়ে কি সন্দীপ ঘোষের কাছে সে সমস্ত কপিগুলো পাঠিয়ে দেওয়া হতো, যে কারা অভিযোগ করছে তাদের চিহ্নিতকরণের জন্য বা চিহ্নিত করার জন্য? এই প্রশ্নও কিন্তু এখন তদন্তকারী আধিকারিকদের মনে, এবং পুরো বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে, এবং পুরো বিষয়টা খতিয়েও দেখা হচ্ছে সিবিআই তরফে। বেশ, অমিত সঙ্গে থাকো। এবং এই প্রাক্তন ডেপুটি সুপার আরজিকরের আক্তার আলী, যিনি অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষের নামে, 13ই অগস্ট তিনি অভিযোগ করেছিলেন যে ঠিক কিভাবে এই কাজকর্মগুলো চলতো, কি অভিযোগ ছিল আক্তার আলীর, শোনাবো। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে। উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটেও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম, আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম। আর এই দুর্নীতির তদন্তে সিবিআই স্ক্যানারে রয়েছে 3 জন চিকিৎসক, যারা একাধিক কাজে এই সন্দীপ ঘোষকে সহায়তা করত। 3 চিকিৎসক, তারা ইতিমধ্যেই সিবিআই স্ক্যানারে, কারণ সন্দীপ ঘোষকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, আর প্রতিবাদ করলে আবার হুমকিও দেওয়া হতো। কারা কারা র্যাডারে রয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে আরো বিস্তারিত অমিত জানাতে পারবে। অমিত, আরজিকর দুর্নীতির তদন্তে সিবিআই স্ক্যানারে এবার 3 চিকিৎসক, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? মূলত 3 জন চিকিৎসকের মদতেই এই সন্দীপ ঘোষের বারবারন্ত এমন তথ্য কিন্তু উঠে আসছে।
বিভিন্ন অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে সমস্ত কাজ তিনি বেআইনি ভাবে করেছেন, সেই সমস্ত কাজ করার ক্ষেত্রে তিনি যে একা করেছেন এমনটা নয়। নেক্সাসের কথা বলা হচ্ছে সিবিআই তরফে, সেখানে 3 জন যারা স্বাস্থ্য দপ্তর ঘনিষ্ঠ, এমনটাই সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে। তারা তাদের মদতে অস্থায়ী কর্মী নিয়োগের বিষয়টিও হয়েছিল, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে সিবিআই আধিকারিকদের কাছে। সেক্ষেত্রে এই 3 জন চিকিৎসকের মদতে বিভিন্ন সময় সন্দীপ বিভিন্ন কাজ করে গিয়েছে। এছাড়া এই কর্মী নিয়োগের ক্ষেত্রে যে ক্ষোভ তৈরি হয়েছিল আরজিকরের অন্দরে, সেই সময় যারা ক্ষোভ দেখেছিলেন তাদেরকে হুমকিও দেওয়ার ক্ষেত্রে এই 3 জনের একটা অগ্রণী ভূমিকা রয়েছে। আচ্ছা। আধিকারিকরা পেয়েছেন। সব মিলে তারা এই মুহূর্তে স্ক্যানারে রয়েছেন এবং তাদের আগামী দিনে হয়তো দেখে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা সিবিআই সূত্রে খবর। বেশ, এই সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকছে যে এই যে অভিযোগগুলো স্বাস্থ্য ভবনে জমা পড়তো, সেই অভিযোগের কপি, অনুসন্ধানের রিপোর্ট, সেগুলো কিভাবে অরিজিনাল কপি সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গেল? নানা প্রশ্ন। অন্যদিকে সন্দীপ ঘোষকে একাধিক কাজে মদত দিতেন 3 চিকিৎসক, তারা ইতিমধ্যে র্যাডারে রয়েছেন, ইতিমধ্যে সিবিআই স্ক্যানারে রয়েছেন সেই 3 চিকিৎসক। নজরে স্বাস্থ্য দপ্তর ঘনিষ্ঠ এই 3 চিকিৎসক এবং আরজিকরে অস্থায়ী কর্মী নিয়োগে সন্দীপকে মদতের অভিযোগ। মাথাভাঙার দিকে নজর রাখতেই হচ্ছে। মাথাভাঙায় আরজিকরের প্রতিবাদে হামলা, গতকাল রাতে হামলার অভিযোগ এবং সেই প্রতিবাদের হামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত রাজেশের কাছ থেকে জানবো। রাজেশ, দেখো, গতকাল মাথাভাঙা চৌপতিতে একটি আরজিকর ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ কর্মসূচি ছিল এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে প্রদ্যুৎ সাহা নামে একজনকে মারধর করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ করা হলো। তারা কারা? দেখো, যেটা আমরা জানতে পারছি যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তৃণমূল কর্মী এবং এই বিষয় নিয়ে মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই তিনি জানিয়েছেন যে এই যে ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত করছে। তবে এই যে ঘটনা, এই প্রতিবাদ কর্মসূচিতে শেষ দিকে যে হামলার ঘটনা, এটা নিয়ে কিন্তু নিন্দায় সরব হয়েছেন মাথাভাঙার সাধারণ মানুষ এবং পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু তারা জানিয়েছেন। বেশ, মাথাভাঙার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল এক স্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। ঘটনাকে সমর্থন করে না তৃণমূল, জানান তিনি। এক স্যান্ডেলে সেই পোস্টেই নজর রেখেছি, সেই পোস্টটাই আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে ঘটনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাথাভাঙার ঘটনা আমরা জানি, কোচবিহারে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে পুলিশের মদতে, এটা তার একটা খণ্ডচিত্র। এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসি কে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত, বিক্ষোভ, বাধা দানে বাধা দেওয়া যাবে না। হেমন্ত শর্মা তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে এবং এই কাজগুলো অরবিন্দ মিনা ওখানকার ডিএম আর জেলা পুলিশ সুপার মিলেই করছেন। মুখ্যমন্ত্রীর সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা